বিনয় অনুরোধ করছি স্যার। স্যার ওষুধের নামটা নেই। ধন্যবাদ ডাক্তার বিজয় চন্দ্র দে মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা এই আলোচনায় যোগ দিয়েছেন। আমি ভূমিকায় যাব না, আমি শুধু বলতে চাই আপনারা নিয়মিত বাংলাদেশে, আমি লেখায়ও লিখছি যে বাংলাদেশে মূলত যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম, প্রায় অধিকাংশ জায়গাতেই মেডিকেল নিয়ে কথা হয়। তো সেদিক থেকে মেডিকেল আলোচনা আমি তেমন করতে চাই না, সেটা খুব কম করি আমি, কারণ অনেক ভালো ভালো আলোচক এগুলো নিয়ে কথা বলেন। আমি হোমিওপ্যাথির বেসিক কিছু জিনিস নিয়ে মূলত কথা বলছি বেশ কিছুদিন যাবত। আমি কোনো শিক্ষক নই, হোমিওপ্যাথির ছাত্র হিসেবে কিছু কথা বলি, নিজের কাছে কিছু জিজ্ঞাসা থাকে সেটির উপরে ধারণা নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে মাঝে মধ্যে বলি, ছোট্ট প্ল্যাটফর্ম থেকে। তো আমি একটি ওষুধকে যেভাবে আলোচনা করি সেটি আমার নিজস্ব একটি ধারা। আমি চেষ্টা করেছি, সবসময় চেষ্টা করি যেন হ্যানিম্যানীয় ধারায় আদর্শের পথে থেকে এই কাজটি করা সম্ভব হয়। যারা আমাকে এখানে যারা রয়েছেন অনেকেই আমাকে জানেন, আমার চেম্বারে অনেকেই এসেছেন, অনেকেই আমার সঙ্গে দেখা হয়, কথা হয়, আমার কাজকর্ম তারা অনেকেই দেখেন। তো আমি আমার মূল ভাবনাটা হচ্ছে আমি যেভাবে একটা রোগীলিপি করি ঠিক একই ফরম্যাটে আমি আমার মেডিকেল কাজটিও করেছি। সেটি হলো, আসলে আমরা একজন রোগী আসে আমাদের কাছে, রোগী বলে প্রথাগত পদ্ধতিতে আমাদেরকে সাজাতে হয়, রোগীর বক্তব্যকে আমরা নোট করি, এলোমেলো ভাবে হোক যেভাবে হোক নোট করি, নোট করে একটা এলোমেলো ভাবে নোট করি আমরা। রোগী প্রথমে নাম ঠিকানা আমরা নেই, পরিচিতি পর্ব, তারপরে আমরা রোগীর সমস্যাগুলো শুনি, শুনতে শুনতে যারা ব্যাপক নোট করেন, শুনতে শুনতে এমন অবস্থায় যায় রোগীলিপি করা শেষ হয়ে গেছে, তারপর বলে স্যার আমার একটা জিনিস গুরুত্বপূর্ণ বলা হয়নি, তখন সেটি আমরা আবার নোট করি। এভাবে দেখা যায় মানে কেউ 2 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, কেউ পূর্ণাঙ্গ রোগীর করতে গিয়ে 4 পৃষ্ঠা। আমি এমন রোগীর ডাক্তারদের কথাও জানি তারা 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, এমনকি 20 পৃষ্ঠাও নোট করেন, এমন ডাক্তারের সঙ্গে আমার পরিচয় আছে। তারপরে সেখান থেকে খুঁটে খুঁটে পয়েন্ট আউট করে মডালিটিস, পিকুলারিটি, এই যে যে চারিদিক বিবেচনা করে সেখান থেকে ঔষধ নির্বাচন করার চেষ্টা করি, আমরাও করি সেভাবে। আমার একটি ভাবনা সবসময়, দীর্ঘ বছর, আমি 25 বছর 26 বছর প্র্যাকটিস করি, আমার ভাবনা রোগী যেভাবে বলবে আমরা সেভাবে না নিয়ে কেন রোগীর কথাকে আমরা সাজিয়ে গুছিয়ে একেবারে রং মেখে আমরা সাজানোর চেষ্টা করি। রোগী একভাবে বলে আমরা সেটাকে একটু সিনোনিম নিয়ে
তার একটু বিশেষণ যোগ করে আমাদের মতো সাজানোর চেষ্টা করি, এটি কতটা সঠিক হয়। অনেক সময়ই রোগী বলছে, স্যার আপনার কাছে একটু অনেক আগে থেকে আরো ভাবছিলাম, কিন্তু স্যার পারি নাই, আপনার নাম শুনে আপনার কাছে আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকে। অনেকেই চট করে ব্রেক নিয়ে ফেলেন, লাইফ ডিজায়ার ফর। সে কিন্তু বলছে আপনার কাছে আসতে চাই, আসার ইচ্ছা ছিল, আপনার নাম শুনে আমার আসতে ইচ্ছা ছিল। এখান থেকে আমরা সাজিয়ে ফেলেছি যে সেটা আসারও দেখতে চাই ডাক্তারের কাছে, ভালো। কিন্তু এইরকম সারাক্ষণ রোগী আমাদের যে কথাগুলো বলে, সেই কথাগুলো থেকে আমরা কতটা, কথাগুলোকে ভিত্তি করে আমরা কতটা ওষুধ নির্বাচন করতে পারি। আমি যে কথা বলি তাহলে আমরা বলবো 10% আমরা সেটা পারি না। আমি শুধু না, অনেকেই পারি না আমরা। যেমন রোগী বলে একভাবে এবং রোগীকে আমাকে প্রশ্ন করতে হয়, লিডিং প্রশ্ন করতে হয়, আপনি পেঁয়াজ খান ভালো, রসুন পছন্দ করেন, মাংস পছন্দ করেন, ডিম ভালো খান, রাতে বৃদ্ধি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার একটা দীর্ঘ বছরের ইচ্ছা ছিল যে রোগী বলবে আমি ঔষধ নির্বাচন করব, সেটাই তো হওয়া উচিত। রোগী শত প্রণোদিত হয়ে যে কথাগুলো বলবে সেখান থেকে ওষুধ আসা উচিত। এই দীর্ঘ 25 বছর এই ভাবনা আমি ভেবে চলছি যে আমরা রোগীকে বলবো কেন। রোগী তার আচরণ দিয়ে, রোগী তার বক্তব্য দিয়ে আমাদের সামনে কথা বলে, আমরা সেই কথা থেকে কেন ঔষধ নির্বাচন করতে পারছি না। আপনারা জানবেন ডাক্তার জন শেলটন, এই যে নেদারল্যান্ডসের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যিনি হোমিও চিকিৎসার একটা সারা পৃথিবীতেই একটা সুনাম আছে তার। আমার লেখাও আছে ওনার উপরে, আমি আপনাদের দেবো, মাঝে মধ্যে গ্রুপে দিচ্ছি লেখা, ইদানিং আমি দেবো নিয়মিত। তো তিনি একটা কথা ভাবছেন পর্যায় সারণী থেকে, তিনি দেখিয়েছেন পর্যায় সারণীর কোন লেভেলে গিয়ে কি ওষুধ আসে, কোন মৌল, কোন উদ্ভিদ নিয়েও কাজ করছেন উনি, খনিজ নিয়েও কাজ করছেন, যেমন উদ্ভিদ নিয়েও কাজ করছেন। এই যে তার দৃষ্টিভঙ্গি ছিল, আমি ভাবতেছিলাম যে তিনিও ভালো ওষুধ নির্বাচন করেন, জগৎ বিখ্যাত। এখন রাজন শঙ্করন একভাবে বিখ্যাত, বিতল কাস আর একভাবে বিখ্যাত, কেন্ট আর একভাবে বিখ্যাত। তাহলে সব মিলিয়ে হোমিওপ্যাথি আমাদের কাছে জটিল বিষয়, হোমিওপ্যাথিক আমাদের কাছে একটি জটিল বিষয়। এই কথাটি আশা করি এখানে যারা রয়েছেন এই 37-38-39 জন, আমরা সবাই স্বীকার করবো যে হোমিওপ্যাথিক একটা জটিল চিকিৎসা পদ্ধতি, নিঃসন্দেহে। এই জটিল থেকে কিছুটা হলেও পরিত্রাণের উপায়, এটি আমাকে একেবারে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত। যে ভাবনাগুলো থেকেই আমি মূলত এই ধরনের কাজ করার চেষ্টা করছি। আমার ইচ্ছে রোগী বলবে আমরা ওষুধ নোট করব, এবং সেটি ভালো নোট করতে পারলে, ভালো বলা সংগ্রহ করতে পারলে সেটি অধিকাংশ ক্ষেত্রেই বর্তমান অবস্থায় সিমিলিমাম হবে, সেটি হওয়া উচিত। এবং আমার আর একটি জায়গা বলার, সেটি হলো আমরা এখানে 39 জন মানুষ রয়েছি, এই 39 জন মানুষের কাছে একটা রোগীলিপি দেওয়া হবে একজন রোগীর। আমি একেবারে গর্ব করে বলতে পারি 39 জন মানুষ 39টি ওষুধ ডায়াগনোসিস করবে, অথবা যদি 15টি হয় সেখানে ভিন্ন মত থাকবে। এটিকে আদৌ হওয়া উচিত হোমিওপ্যাথিতে? উত্তর হবে, আপনারা সবাই উত্তর করবেন না, এটি হওয়া উচিত না।
তাহলে একজন রোগীর কাছ থেকে প্রশ্ন করার দৃষ্টিভঙ্গি, রোগীলিপি করার দৃষ্টিভঙ্গি ভিন্ন হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা হোমিওপ্যাথিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছি না। আমরা আংশিক জ্ঞান নিয়ে এই চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছি। আমরা যদি হেনিমেনীয় ধারায় একটা ভালোভাবে নিজেকে তৈরি করতে পারি বা পারতাম, তাহলে নিঃসন্দেহে সকলের রোগীলিপি করার ধরন বা রোগীলিপি করার ভাবনা একেবারে কাছাকাছি হতো। হয়তো এই 35 বা 40 জন লোকের একটা রোগীলিপি, একজন রোগীলিপি করলে হয়তো 20 জনের মধ্যে সেটি একটু কাছাকাছি একটা অবস্থায় চলে যেত, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এই ভাবনাগুলোই আমাকে মূলত কষ্ট দেয়, ভাবনা করি। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে হলো, ভাবনা কাজ করছে কিভাবে রোগীর বক্তব্য থেকে ওষুধ নির্বাচন করা যায়। রোগী বলবে, আমরা ঔষধ নির্বাচন করব। আমাদের যেখানে যা প্রয়োজন, আমাদের কজেশন, আমাদের সেন্সেশন, আমাদের কনকমিটেন্ট, আমাদের মডালিটিস, আমাদের জেনারেলিটিস, আমাদের মেন্টাল, সব দিকগুলো রোগীর বলা থেকে আমরা ঔষধ নির্বাচন করতে পারব। সেই ভাবনা থেকেই আমার এই মেটেরিয়ামেডিকার কাজ। আমার এই মেটেরিয়ামেডিকার নামও দিয়েছি আমি রোগী যা বলে। রোগী যা বলবে সেখান থেকে আমরা ওষুধ নির্বাচন করতে পারব। এই বইয়ের মোট ঔষধ সংখ্যা 5 খণ্ডে 172টি। এখন পর্যন্ত পাণ্ডুলিপিতে, হয়তো প্রেসে গেলে একটু কমবে এই সংখ্যা। এখন আমি আমার কথাটি, এখন আমরা রোগীলিপি করি একভাবে, থেকে পড়ি আর একভাবে। আমাদেরকে রোগীলিপি করার পরে নোট করে আমাকে যেতে হয় রেপার্টরিতে। রেপার্টরি থেকে আমাকে যেতে হয় মেটেরিয়ামেডিকা। রেপার্টরি থেকে আমি পয়েন্ট আউট করলাম যে আমি এই মেডিসিন ভাববো, সেখান থেকে আমাকে যেতে হয় মেটেরিয়ামেডিকায়। মেটেরিয়ামেডিকাতে গিয়ে আমাদের আবার একটা বিশাল সমস্যায় পড়তে হয়। দেখা গেছে আমি যে পয়েন্ট আউট করেছি রেপার্টরি থেকে, হয়তো 5টি ওষুধ আমি পয়েন্ট নোট করেছি, সেই 5টি ওষুধের ভিত্তিতে একই বইতে আমাদের 5টি ঔষধের লক্ষণ সমর্থন করে এমন অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। একাধিক বইয়ের সহায়তা নিত। আর এটা প্রকৃতপক্ষে করতে গেলে দেখা যায় প্রচুর সময় ব্যয় হয়, প্রচুর মেধা ব্যয় হয়, প্রচুর শ্রম দিতে হয় আমাদেরকে। এটিও একটি জটিল বিষয়। আর এই যে মেধা ব্যয় করতে হয়, শ্রম দিতে হয়, সময় ব্যয় করতে হয়, ঠিক এ কারণেই অনেকেই এই কষ্ট করতে আগ্রহ হারিয়ে ফেলেন। যে কারণে আমাদের দেশের শতকরা 90 জন ডাক্তার ভালোভাবে রোগীলিপি ছাড়াই একটি রোগী দেখার চেষ্টা করেন এবং ঔষধ নির্বাচন করেন। ঠিক এই কারণটার জন্যই আমরা সুপারফিশিয়াল মেডিসিন দিকে বা প্যালিয়েটিভ মেডিসিনের দিকে বেশি কাজ করি এবং প্যালিয়েটিভ মেডিসিন নির্বাচন করে থাকি। এই কারণে তাহলে আমাদের যুক্তি কি? আমার যুক্তিটি হচ্ছে, আমরা এমন ভাবে রোগীলিপি করব যার সামনে রোগীর বক্তব্য আসবে, এবং আমরা এমন একটি মেটেরিয়ামেডিকার সহায়তা নেব যে মেটেরিয়ামেডিকা থেকে রোগীর যে বক্তব্য আসছে সেই বক্তব্যের হুবহু 70-80% মিলে যাবে, এবং আমাকে রেপার্টরি
এবং মেটেরিয়ালকে অতটা ঘাটতে হবে না। মেটেরিয়ালকে পড়ার কোনো বিকল্প নেই, মেটেরিয়াল আমাদের পড়তেই হবে। মেটেরিয়ালকে যারা বেশি পড়তে পারে তারাই ভালো রোগীলিপি করতে পারে। কিন্তু আমাদের সমাজ গেছে উল্টো হয়ে, সবাই রেপার্টরি মুখস্থ করার চেষ্টা করছে, যে কারণে আমরা ভালো রোগীলিপি করতে ব্যর্থ হই। মেটেরিয়ালকে ভালো জ্ঞান শূন্য কোন চিকিৎসক ভালো রোগীলিপি করতে পারেন না, সম্ভব না। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ একটি বিপরীত প্রক্রিয়ায় আমরা শিখছি। তো যা হোক, আমরা মূল আলোচনা করি। একজন রোগী আমার সামনে যখন আসে, আপনার সামনে যখন আসে, সে কি বলে? সে কিছু কথা বলে। আমাদেরকে মহাত্মা হ্যানিম্যান, তার পরবর্তী সময় ডাক্তাররা হ্যারিংটন বলেন, কেন বলেন, সবাই আমাদেরকে উপদেশ দিয়েছেন কি, রোগীর কথা ধৈর্য ধরে শুনতে হবে। রোগীর কথা বলার সময় কোনো কথা বলা যাবে না। যদি সে অতিরঞ্জিত বা অতিরিক্ত কথা না বলে, তাকে থামানো যাবে না। আমরা সেই কাজটি করি। আমরা এমন ভাবে রোগীকে প্রশ্ন করি বা এমন ভাবে বলি, রাগ করি, আপনি বেশি বোঝেন, আপনি এত কথা বলছেন কেন? আমি যেটা জিজ্ঞেস করছি উত্তর দিন। এই আমাদের ভুলটা হয় এখানে। তাহলে রোগী আসবে আমার সামনে, শত প্রণোদিত হয়ে তিনি আমাদেরকে কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো, নোট করব। রোগী যদি কথা বলতে থাকে, তাকে একটু আমার জানা প্রয়োজন হয়, তার সঙ্গে একটু যোগ করতে পারি, কেন কেন কি হচ্ছে, এটা হচ্ছে কেন। আমি রোগীলিপি নিয়ে তো আলোচনা করবো না আজকে, আমি একটা ওষুধ নিয়ে কথা বলবো। কিন্তু ওষুধটি বোঝার জন্য আপনারা যেহেতু এইভাবে অনেকেই এভাবে ওষুধ আলোচনা কখনো শোনেননি, অনেকে শুনেছেন, এই গ্রুপের অনেকে আছে যারা আমার ওষুধ আলোচনা শুনেছেন বিভিন্ন সময়, কিন্তু অনেকেই শোনেননি। সেদিক থেকে একটু ধারণা দিলাম। এরপরে রোগী চেম্বারে আসেন, এসে কিভাবে কথা বলে, ম্যানার অফ টকিং বা স্টাইল অফ টকিং, তার কথা বলার ধরন আছে। সে কেমন আচরণ করে, বিহেভিয়ার ইন দ্য চেম্বার অথবা চেম্বারে থাকা অবস্থায় তার আচরণটা কেমন, এগুলো আমাদের শেখা উচিত। এবং তিনি কি বলেন, এটা আমাদের জানা উচিত, নোট করা উচিত। কেন্ট পরিষ্কার বলছে, রোগী করার সময় যেটা তোমার প্রয়োজন সেটা নাও। তুমি বলছে কিন্তু তোমার প্রয়োজন না, এই অপ্রয়োজনীয় কথাটুকু তুমি নোট করো। এই যে বিষয়গুলো, এই নোট করতে গেলে 200 রোগী দেখা সম্ভব না একদিনে, 300 রোগী দেখা সম্ভব না। আমাদের অনেক হোমিও বন্ধুরা আছেন 700 পর্যন্ত রোগী দেখেন আমার জানা মতে। হ্যাঁ, ড্রয়ার বিকেল বেলা ভরে, কিন্তু কাজের কাজ কি হয় সেটা আমরা অনেকে উপলব্ধি করি। আমরা সেই জায়গায় যাব না। তাহলে আমি আমার একটা মেটেরিয়ালকে আমার প্রথমে আমি আলোচনা করেছি বেসিক আইডেন্টিটি। একটা ওষুধের একটা মৌলিক যে তার চরিত্র, মৌলিক যে পরিস্থিতি পর্বটা, সেটা আমি আলোচনা করেছি। এই মৌলিক পরিস্থিতির মধ্যে বৈজ্ঞানিক নাম, ওষুধটির কমন নাম, ওষুধটির সোর্স, প্রভার, মায়াজম, শুধু মায়াজম না, মায়াজমের কোর পয়েন্ট, অর্থাৎ এই ওষুধটির কেন সাইকোসিস, কেন সোরা, কেন সিপিলিটিক, এর মূল কথাটা কি, সেগুলো আমি আমার এই মেটেরিয়ালকে নিয়ে এসেছি। আপনি কোনো মেটেরিয়াল পাবেন না বাংলাদেশের, বাংলা ভাষায় কোনো মেটেরিয়াল পাবেন। এরপরে থার্মাল রিয়াকশন, শীত কাতরতা, গরম কাতরতা, এরপরে ডায়াথেসিস, এর ডায়াথেসিস ধাতুগত অবস্থাটা কেমন, এরপরে টেম্পারমেন্ট কি ওষুধের,
তারপরে তার ডিউরেশন পিরিয়ডটা কতদিন। এরপরে আমি একটা ওষুধের ক্ষেত্রে আমি সাজিয়েছি সোর্স অ্যান্ড সিমটম কোরিলেশন অফ দিস রেমেডি, অর্থাৎ ওষুধের যে উৎসটা আসছে তার সাথে লক্ষণের গুরুত্বপূর্ণ কয়েকটি মেল বন্ধন, কি তার কম্বিনেশন আছে, উৎস কোন জায়গা থেকে আসছে, কি তার বৈশিষ্ট্য এবং সে কি ধরনের লক্ষণ প্রকাশ করছে। আমি 3টি কোর পয়েন্ট, মেল বন্ধনের 3টি কোর পয়েন্ট নিয়ে কথা বলেছি। প্রত্যেকটি মেডিসিনে একইভাবে, এই 172টি মেডিসিনে একই রকম, প্রত্যেকটি ওষুধ 16 পেজ বা 17 পেজ হবে, প্রত্যেকটি মেডিসিন একইভাবে। এরপরে প্রতিটি ওষুধের থিম কি, আপনি যে ওষুধটি পড়ছেন সেই ওষুধটির মূল ভাব কি বলতে চায় সেটি নিয়ে আমি কথা বলেছি। শুধু মূল ভাব আলোচনা করার পাশাপাশি বর্তমান সময়ের লেজেন্ড 2 চিকিৎসক বিতলকাস এবং রাজন সংগনের মূল ভাবটা কি সেটা আমি তুলে ধরছি আমার প্রত্যেকটি ওষুধের মধ্যে। এরপরে রোগীরা চেম্বারে আপনার সঙ্গে কিভাবে কথা বলেন, ওই ওষুধের রোগীরা প্রত্যেক ওষুধে পাবে একই চিত্র, রোগীরা কিভাবে কথা বলেন, রোগীরা আপনার সঙ্গে কেমন আচরণ করে চেম্বারে বসে। আপনি দেখলাম তার স্ত্রী হয়তো বলছে তুমি কথা কিন্তু ঠিক মতো বলতে পারো নাই, স্ত্রীর পর রাগ করে চোখ পাকিয়ে তাকে চর দিয়ে বসছে। এই যে আচরণগুলো, অথবা ডাক্তারের উপর খুব রাগ করে ফেলছে, আপনি এত প্রশ্ন আমাকে কেন করেন, এগুলো আমাদের অবশ্যই নোট করা উচিত। এগুলো আমি আমার প্রতিটি ওষুধে নিয়ে আসছি। এরপরে একটা ওষুধের কি কারণে, মেইন কি কারণে একটা মানুষ রোগাক্রান্ত হয়, কজেশন, প্রত্যেকটি ওষুধের কজেশন গুলোকে আমি এক জায়গায় নিয়ে আসছি। কোথাও দেখবেন 5টি, কোথাও 7টি, কোথাও 4টি কজেশন, যেমন আমি বিভিন্ন সংগ্রহ করার চেষ্টা করেছি, যতটা পেয়েছি কজেশনগুলো এক জায়গায় নিয়ে আসছি। অর্থাৎ যেটাকে আমরা বলি অর্থাৎ একটা তার কতদূর বিস্তৃত হয়, একটা লক্ষণ আমরা যেটাকে বলি তার ক্রিয়াস্থল তো না, সরি, আমরা যেটাকে বলি আমরা মানে তার লোকেশনটা বলি, ক্রিয়াস্থল বলি, ক্রিয়াস্থল বলি, যেটাকে লোকেশন বলি। এই অর্থাৎ কত দূর পরিধি মন্ডলটা কত দূরে, এই ওষুধে কোন কোন জায়গায় কত দূরে কাজ করে সেটি। তারপরে নিয়ে আসছি রোগী সবচেয়ে যে বিষয়টি আপনার কাছে আসছে, যে বিষয়টির জন্য, সেটি হলো তার অনুভব কেমন, সে কিছু অনুভব করে, সে কিছু অনুভবের কথা আপনাকে শোনায়, হয়তো পায়ে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, বুক জ্বলে, মন ভালো লাগে না, সবই তার অনুভবের কথা। এই আমি প্রত্যেকটি ঔষধে অনুভবের কথাকে 30টি অনুভবের কথা, রোগীর বক্তব্য 30টি। স্যার, মাথার পেছনে কেউ যেন ভারী কিছু দিয়ে আঘাত করছে, এমন ব্যথা করে স্যার, আমার মাথাটা মনে হয় ফেটে যাবে, এমন। এভাবে আমি 30টি বক্তব্য আমার একেবারে সিরিয়াল করা, এবং ওই বক্তব্যের বিপরীতে কি রুব্রিক হতে পারে সেই রুব্রিকটি আমি নিচে দেওয়া আছে। এই বইটি কালার কম্বিনেশনে আসবে। এরপরে তার 30টি রুব্রিক দিয়েছি, অর্থাৎ একটা ওদের মেইন যে কথাগুলো রোগী বলতে পারে, এরপরে আর পূর্ণাঙ্গ না, কোনো মেটেরিয়ালকে পূর্ণাঙ্গ না, আমাদেরটাও সেরকম হবে না, কিন্তু অনেক কথা সেটি। এরপরে সহগামী লক্ষণ, অর্থাৎ একটা লক্ষণ যুক্ত একটা লক্ষণ, এটিকে আমি 10টি ভার্সন রোগীর দিয়েছি, প্রত্যেকটি মেডিসিন একভাবেই। মানসিক সার্বধায়িক লক্ষণ, এই মানসিক লক্ষণে আমি ভয়, তারপরে তার ফিয়ার, তারপরে তার অ্যাংজাইটি, তারপরে তার ডিলেশন,
এই তিনটা জায়গায় গুরুত্ব দিয়েছি। এছাড়াও এই তিনটি বিষয় ছাড়াও ডিলেরিয়াম অনেক ওষুধ আছে, অনেক অনেক লক্ষণ আছে, এরকম থেকে আমি আরো অন্য জায়গা থেকে আরো 10টি, অর্থাৎ এখানে আমি 40টি ভাষ্য যোগ করেছি প্রত্যেকটি মেডিসিনে। এরপরে অন্যান্য 10টি অ্যাংজাইটি, ফিয়ার এবং ডিলের 30টি, অন্যান্য 10টি, আর মানসিক লক্ষণে 10টি বক্তব্য তার আমরা যোগ করেছি। এরপরে সাবধায়ক লক্ষণে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ঘাম, এর প্রত্যেক জায়গায় রোগী কিভাবে বলে ডাক্তারবাবু আমার খুব পানি পিপাসা, বিশেষ করে ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে, এরকম আমি প্রত্যেক জায়গায়। ঘুম, স্যার রাতে ঘুমেই আসে না, শুধু দুশ্চিন্তা করি, রাত এভাবেই কেটে যায়। স্যার ঘুমের মধ্যে আমি চমকে উঠি, স্যার ঘুমের মধ্যে আমি খুব স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়। এভাবে স্বপ্ন, তারপরে ঘাম, ঘামটাও কেমন হয়, স্যার আমার গা থেকে খুব টক গন্ধ আসে। অর্থাৎ আপনি ঘাম থেকেই, ঘাম সংক্রান্ত সকল বক্তব্য পাবেন। এভাবে আমি পায়খানা, প্রস্রাব, 9টি ধাপ জেনারেটিসে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, প্রস্রাব, পায়খানা, ইচ্ছা, অনিচ্ছা, এই যে বিষয়গুলো 9টি ধাপ আপনি আমার পাবেন, এবং প্রত্যেকটি বিপরীতে 5টি করে রোগীর বক্তব্য পাবেন, এবং ওই বক্তব্যের নিচে রুব্রিক পাবেন। অর্থাৎ স্যার চর্বিযুক্ত খাবার একদম খেতে পারি না, এই খেতে ইচ্ছা করে না আমার, বা অনীহা বোধ করি, আপনি রুব্রিক পাবেন সেখানে। এভাবে হ্রাস বৃদ্ধিতে আপনি পাবেন রুব্রিক 5টি। এভাবে আপনি 8ম ধাপে ব্যক্তিগত ইতিহাসে পার্সোনাল হিস্ট্রিতে পাবেন। এভাবে পারিবারিক ইতিহাস, রোগী কি বলে, কিন্তু বলে এগুলো একে কমপ্লিটলি বলে, কিন্তু আমরা সেগুলো ধরতে পারি না। রোগীর সময় দিলে এই 8টি ধাপের প্রত্যেক স্তরে রোগীর কথা বলে। আপনার কাজ হচ্ছে শুধু নোট করে নেওয়া, এরপরে সাজিয়ে আপনি দেখবেন কোথায় গেছে, আমার কোন মেডিসিনে আছে। ম্যাথমেটিক্যাল ভাব দখল থাকলে আপনি চট করে বলতে পারবেন নেট্রামসাল, নেট্রামিউর, নেট্রামকার, কোথায় গেছেন আপনি, চট করে। আপনাকে রেপার্টরিতে যেতে হবে না। এখান থেকে, এখানে আমার বইয়ে আপনি 22,000 রুব্রিক পাবেন, অর্থাৎ এই 172টা মেডিসিনে আপনি 22,000 রুব্রিক পাবেন। আমরা আশা করি অনেকেই আমাদের 2000 রুব্রিক সম্পর্কে ধারণা নেই, কিন্তু আপনি এই বই চর্চা করলে নিয়মিত, আপনার 22,000 রুব্রিক সম্পর্কে ধারণা, এবং 172 মেডিসিনের কজেশন, কনকমিটেন্ট, সিম্পটম গুলো আপনি স্পষ্টভাবে বুঝবেন। এরপরে আমি লাস্টে প্রত্যেকটি ওষুধের ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ কিনোট দিয়েছি, কিনোট দিয়েছি 20টি করে, অর্থাৎ এই ওষুধের মূল কথাগুলো এই 20টি কথার মধ্যেই চলে আসবে। আমি চেষ্টা করেছি আমার বইকে খুব সাজিয়ে গুছিয়ে, পরিপূর্ণ হবে না, কোনো ম্যাথমেটিক্যাল হয় না আজ পর্যন্ত, কিন্তু আমার একটা বৈশিষ্ট্য আছে এখানে, প্রতিটি ওষুধ সমান সংখ্যক পৃষ্ঠায়, প্রতিটি ঔষধ, সব বিষয়গুলো আমি নিয়ে আসছি। যেগুলো আমি আনতে পারিনি সেগুলো আমি বাদ দিয়ে গেছি, ওষুধ আমি বাদ দিয়েছি, ওগুলো আমি আনি নেই। যেসব ওষুধগুলো আছে কমন ওষুধগুলো, সব ওষুধের মধ্যেই আপনার এগুলো পাবেন, এবং আপনি দেখবেন আপনার ভালো লাগবে দেখার সঙ্গে, না চমৎকার। আমি তো, রোগী কি বললো, একটা সাহেব গান বাজনা শুনলে মনটা খুব খারাপ হয়ে যাবে, আমার না কান্না আসে। আপনি রুব্রিক কোথায় খুঁজবেন, কোন বন্ধুকে জিজ্ঞেস করবেন, কম্পিউটারে সফটওয়্যার তো ইংরেজিতে, ইংরেজি কি লিখবেন তা আমরা জানেন না, অনেকে আমরা জানি না, শেষে করি কি বন্ধু জিজ্ঞেস করে এইটা কি রুব্রিক হবে, আপনি শর্ট করে মাইন্ড স্যাডনেস, নিচে লেখা আছে মাইন্ড স্যাডনেস মিউজিক ফ্রম নেট্রামসাল। আমরা একটা বেসিক ধারণা দিলাম, আমি ওষুধ নিয়ে একটু ধারণা দিতে চাই, আপনারা আশা করি ধৈর্য ধরে শুনবেন। আমাদের ছোট্ট প্ল্যাটফর্মে ওষুধ নিয়ে কথা বললে অনেক লোক হয় আমি জানি,
যেগুলো আমি বলতে চাচ্ছিলাম না। আমি বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলি হোমিওপ্যাথিতে। প্রতি সোমবার একটা ক্লাস আমি করাই, সেই ক্লাসটায় বেসিক হোমিওপ্যাথি নিয়ে কথা হচ্ছে। আমার বই হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স, এই বইটি বাজারে হয়তো ডিসেম্বর আগে আপনারা পাবেন। এই বইটি নিয়ে আমি কথা বলছিলাম আমাদের প্রতি সোমবারে। তাহলে আমরা একটু শুরু করি।